আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আরফ? জি স্যার। আচ্ছা, কালকের ক্লাসটা আমাদের মিস হয়েছে তাই না? জি স্যার। ওকে, আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা ব্রাউজারও ওপেন করলাম আর হচ্ছে ব্র্যাকেটসও ওপেন করলাম। আজকে আমরা টেক্সট স্টাইল নিয়ে কাজ শিখবো আজকে ক্লাসটায়। একটু খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো, কারণ পাশের বাসায় আবার বিয়ে চলতেছে তো, সো ওই জন্য আর কি বক্সের সাউন্ড আসতেছে খুব। আর হচ্ছে একটু পরে ওখানে যাব, সো এই জন্য আর কি আমি একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। তুমি একটু জাস্ট বোঝার চেষ্টা করবো, তাহলেই হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এখানে হচ্ছে HTML15 দিব, শর্টকাটটা করে নিলাম। এটার নাম দিলাম যে টেক্সট স্টাইলিং। টেক্সট স্টাইলিং। এরপর হচ্ছে এটার সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। লিঙ্ক এটার সাথে হবে style.css, তারপর এখানে একটা টাইপ দিব text/css। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন নিয়ে কাজ করব। সো আমি এখানে একটা h1 ট্যাগ নিয়ে দেখলাম যে টেক্সট অ্যালাইন। ওকে, দেখি আমাদের আজকে পিডিএফ ফাইলে কি কি দেওয়া আছে। স্টাইলিং টেক্সট, এরপর হচ্ছে ফার্স্টে টেক্সট কালার, এরপর হচ্ছে টেক্সট অ্যালাইন। ওকে, সো আমরা ফার্স্টে টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে কাজটা শুরু করি, এরপর হচ্ছে আমরা টেক্সট কালার নিয়ে কাজটা করব। ঠিক আছে, সো টেক্সট অ্যালাইন আমরা তিন ভাবে দিতে পারি, যে সেটার জন্য আমি ফার্স্টে এখানে আরেকটা কাজ করব। আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই আমার। এখানে হচ্ছে আমি আরেকটা s2 নামে ট্যাগ নিব। এটার ভিতরে লোডিমের আমি নিব হচ্ছে যে ফরওয়ার্ড। এরপর এটার ভিতরে আমি একটা ক্লাস ধরাবো বা আজকের আইডি ধরাবো। আইডিটার নাম দেব হচ্ছে যে রো 1, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা তৈরি করলাম রো 2, আর একটা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে 3, 4, 5, 6, আর নেট দরকার নেই। সো ফার্স্ট স্টেপটা আমাদের এটার জন্য কি আছে আমার এখন পর্যন্ত। সেকশনগুলো একটু রিলোড দিয়ে দেখি আমার কি অবস্থা আছে। এটা তো স্লো কেন?
আচ্ছা, আমার এখন পর্যন্ত এই অবস্থায় আছে, ঠিক আছে? একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। সো এখন আমি ফার্স্টে যেটা করবো, যে টেক্সট অ্যালাইন কথাটা লেখা আছে, এই যে টেক্সট অ্যালাইন, এই লেখাটাকে কি আমি এই যে মাঝ বরাবর নিয়ে আসবো, এই যে কি মাঝখানে নিয়ে আসবো। সো মাঝখানে নিয়ে আসার জন্য আমি এটা ট্যাগ নিয়ে কাজ করতেছি, h1 ট্যাগ নিয়ে। সো এখানে জাস্ট আমি h1 ট্যাগের নামটা লিখবো, h1। এরপর হচ্ছে এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট, এটার প্রপার্টি লিখবো, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন এখানে দিব, টেক্সট অ্যালাইনটা হবে আমাদের সেন্টার। সেন্টার বলতে আমরা কি বুঝি? সেন্টার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার। এটা এখন যদি আমরা রিলোড দেই, আমার কি যে টেক্সট অ্যালাইনটা কি মাঝখানে চলে আসছে। এরপর হচ্ছে আমার যে লরিম ইম্পোজ ডলার সাইড, আমি হেডিং হিসেবে এটা লেখা রাখলাম উপরে, সবগুলোর জন্য হেডিং আকারে লেখা রাখবো, যাতে আমাদের কোনটার কি কাজ সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। মানে আমরা একবার দেখলে এখান থেকে দেখে যাতে বলতে পারি যে এইটার জন্য কি আমরা এই কাজ করছিলাম। সো এখন আমরা এই জিনিসগুলো কি আইডিগুলো ধরবো। সো আইডিগুলো ধরার জন্য আমার যে কাজটা করতে হবে, এখানে হ্যাশ দিতে হবে। আজকে আইডি দিয়ে কাজ করব, তারপর হচ্ছে হ্যাশ, আমি আরো অনেকগুলো বানিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার রো অনটাকে ধরবো, কন্ট্রোল সি দিয়ে ধরলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে রো 2 3 4 5 এন্ড হচ্ছে 6। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব, রো অনটার জন্য আমি এটার জন্য কি একটা টেক্সট অ্যালাইন দিব। টেক্সট অ্যালাইন, যে টেক্সট ALIGN এই কথাটা লেখা দিতে হবে। এটা দিব হচ্ছে, এটাও দিব কি, এটা দিব হচ্ছে রাইট বা আচ্ছা এটা রাইট দিব। রাইট বলতে যেটা বুঝি আমরা লেফট রাইটটা আগে একটু হিসাব করি। আমি এটা রাইট দিয়ে রাখলাম, সেভ করলাম। সো রাইট বলতে আমার যে এই সাইডটা আছে এটা হচ্ছে আমার কি রাইট সাইড, আর এটা হচ্ছে কি আমার লেফট সাইড, আর এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কি আমার সেন্টার। সো আমি এটা দিচ্ছি কি যে লরিম ইম্পোজ ডলার সাইড, এই জিনিসটার জন্য আমি যেটা লিখছি সেটা হচ্ছে কি আমি এখানে রাইট দিয়ে রাখছি। আমরা যদি আরেকটু দেখি যে রো অনের জন্য কি আমার আইডিটা ধরলাম, এরপরে কি এটা রাইট দিছি। সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার এই লেখাটা কি এইখান থেকে শুরু হবে, যে আমার লেখাটা কি এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সো এরপরে আমার যে পরের যে সেকশনটা আছে, আমি চাইতেছি এই সেকশনটা এখন মাঝখানে আসবে। সো এটা হচ্ছে কি আমার রোড 2। রোড 2 এর জন্য আবার এখানে টেক্সট অ্যালাইন কথাটা লেখা দিতে হবে, টেক্সট অ্যালাইন, এটা দিব হচ্ছে সেন্টার। সেন্টার মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমার সেন্টার মানে হচ্ছে মাঝখানে। সেন্টার মানে হচ্ছে এই যে মাঝখানে, আমার কি এখানের লেখাটা কি মাঝখানে অলরেডি চলে আসছে, এটাই হচ্ছে কি টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। সো এরপরে এটা হচ্ছে লেফট। সো আমি যদি চাই এটা লেফট আনবো, তখন কি এটা রাইট কেটে লেফট দিয়ে দিতে হবে। সো আমি এটার জন্য কি লেফটই রাখবো, জাস্ট এটা জায়গাটা জায়গায় থাকবে, এটার কি কোনো চেঞ্জ আমাদের আসবে না। সো এটার জন্য আমি টেক্সট অ্যালাইন দিব হচ্ছে লেফট। ওকে, সো এরপর হচ্ছে আমি এই তিনটার জন্য আমি আবার আরেকবার করব, সেটা হচ্ছে আমি এটা দেব রাইট, টেক্সট অ্যালাইন রাইট। এরপরে এটার জন্য দিব হচ্ছে আমি সেন্টার, অ্যালাইন দেব সেন্টার। এর পরেরটার জন্য আমার লেফট থাকবে, এটা অলরেডি লেফট অবস্থা আছে, তারপর আমি দিয়ে দিই লেফট, মানে হচ্ছে যে এটা আর কি একদম যেখান থেকে শুরু হয় ওখান থেকে শুরুটা হয়, মানে এটা আসলে চেঞ্জটা আমরা এখন বুঝতে পারবো না। তো আমি যদি এখন রিলোড দেই, সবগুলাই কি এক একটা এক এক জায়গায় কি চলে যাবে, এই যে থাক আকারে কি এক একটা সেকশন তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। সো এরপরে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে কালার। কালার নিয়ে এখন আমরা কাজ করব। সো সেই ক্ষেত্রে আমি এখানে যে কাজটা করতে পারি কালার নিয়ে কাজ করার জন্য, আমি এখানে একটা কালার করার জন্য আমি এখানে h3 ট্যাগ ইউজ করব। সো এখানে আমি লরিমের নিব হচ্ছে যে 10 ওয়াট বা এখানে 9 ওয়াট নিব। ওকে,
সো এটার ভিতরে আমি যে কাজটা করব, এটা ক্লাস ধরবো। ক্লাস ধরার পরে এটার নাম দেব হচ্ছে রো 1। এটার নামও দেব আমি কি রো 1 এন্ড কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানাবো রো 2 3 4 5 6। ওকে, সো আমি এই চারটার জন্য কি আমি চারটা কালার করে দেখাবো, বাকিগুলো এমনি করতে পারবা, ঠিক আছে। সো আমি এগুলোর জন্য একটু যদি কোডিং করি, এটার জন্য হবে ডট। ওকে, সো আমি এখন এই রো 1টাকে আবার ধরবো কন্ট্রোল সি দিয়ে, কারণ আমার একটা ক্লাস অবস্থায় আছে। ক্লাস ধরার জন্য কি আমরা সবসময় কি ডট চিহ্ন ব্যবহার করি। কন্ট্রোল ভি 6। ওকে, সো এখন আমি রো 1টার জন্য, তার আগে আমি যদি আমার একটু ওয়েবসাইটটা দেখি কি অবস্থা আছে। সো আমরা এই সেকশনটার জন্য যে টেক্সট কালার, সো এই জন্য আমি একটা h1 ট্যাগ নিব। এখানে একটা h1 ট্যাগ নিব, এখানে লিখবো যে টেক্সট কালার, টেক্সট কালার। সো এখন যদি এটা রিলোড দেয়, এই যে টেক্সট কালার কথাটা আমার অলরেডি মাঝখানে চলে আসছে। তার মানে হচ্ছে এটা মাঝখানে কেন আসছে, সেটা হচ্ছে যে আমি এখানে যে h1 নামে একটা ট্যাগ নিয়েছিলাম টেক্সট অ্যালাইন লেখার জন্য, তখন কিন্তু আমি h1 ট্যাগ নিয়ে এই কথাটা লিখছিলাম, আর এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট আমি সেন্টার দিয়ে দিয়েছিলাম। সো এটার জন্য কি আমি h1 ট্যাগটা ব্যবহার করছি, তার মানে কি ও ট্যাগে কি ও অলরেডি ধরে নিছে, যে ও ধরে নিছে যে এটাও কি তুমিও সেন্টারে থাকবা। আমি যতগুলো h1 নিই না কেন, আমি যদি এখানে আরো অনেকগুলা নেই, এই যে অনেকগুলা h1 নিলাম, এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার এখানে সবগুলাই কি সেন্টারে চলে আসবে, আমার সবগুলো লেখা কি সেন্টারে চলে আসবে। এটাই হচ্ছে এটার কাজ। ওকে, সো এরপর হচ্ছে আমরা যে কাজটা করবো, এটার জন্য একটা কালার ব্যবহার করব। টেক্সটের কালার ব্যবহার করার জন্য আমরা এখানে যে কথাটা লিখবো সেটা হচ্ছে শুধু কালার, COLOR, কালার ইকুয়াল টু মানে কালার, এটা হচ্ছে আমার প্রপার্টি এন্ড ভ্যালুটা হবে কালার নেম। সো ফার্স্ট এটার জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। সো আমার এখন পর্যন্ত আছে, আমার এটা কি ব্ল্যাক কালার আছে, এই যে আমার কি এগুলো ব্ল্যাক কালারের আছে। সো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি এটার জন্য একটা কালার দিয়েছি অলরেডি। সো আমি যদি রিলোড দেই, যে আমার কি এটার জন্য কি একটা সুন্দরভাবে কি একটা কালার চেঞ্জ হয়ে গেছে, টেক্সট কালার, মানে কি আমার যে লেখার যে কালারটা হচ্ছে সেটা কি আমার চেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে এখন হচ্ছে আমি অন্যান্য গুলোর জন্য কি আরো কিছু কালার দিব, সেটার জন্য আমি কালারটা দিব হচ্ছে লাইম, এই কালারটা দিলাম। বক্সের সাউন্ড আসতেছে খুব। কালার, এখান থেকে আমি আরো একটা কালার দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। সো আমি এটার জন্য আরো একটা কালার দিব, মানে সবগুলোর জন্য কি আমি আলাদা আলাদা কালার ইউজ করতেছি। এরপর হচ্ছে আমি h1 যেখানে লিখছিলাম সেটার জন্য আমি একটা কালার ইউজ করব। হ্যাঁ, কালারটা থাকবে হচ্ছে যে পিঙ্ক কালার থাকবে, হট পিঙ্ক। ওকে, এরপর হচ্ছে আমার আরো দুইটা বাকি আছে। সো এগুলোর জন্য কি আমি কিছু কালার দিয়ে দিলাম। আমার h1 এর জন্য যে কালারটা দিছি ওটা তো সব জায়গায় ও একবারই ধরে নেবে। আমি যত জায়গায় h1 ট্যাগ নিয়ে কাজ করব সব জায়গায় আলাদা আলাদা ভাবে ধরে নেবে কালার। এরপর হচ্ছে আমি এটার জন্য দিব, এটার জন্য হচ্ছে আমি এটা দিলাম। ওকে, সো এতটুকু আমার সেকশন তৈরি হয়ে গেল। সো আমি এখন এটা যদি একটু রিলোড দেই তাহলে আমরা বুঝতে পারবো। সো আমার এখানে কি সবগুলাই কি আলাদা আলাদা কালার অলরেডি আমার কি ক্রিয়েট হয়ে গেল। সো এরপর আমরা যে জিনিসটা শিখবো, এটার ভিতরে আমি কি এটা আলাদা আলাদা করলাম। সো এটার জন্য কি আমি যদি টেক্সট অ্যালাইনমেন্টটার কাজটা করি, দেখেন আমি যদি সবগুলোর ভিতরে যে টেক্সট অ্যালাইন দিয়ে দেই, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। এরপর হচ্ছে এটার জন্য আমি টেক্সট অ্যালাইন দিলাম যে লেফট। এরপর হচ্ছে আমি এটার জন্য আবার যদি টেক্সট অ্যালাইন যদি দেই রাইট,
এরপরে হচ্ছে আমি পরেরটার জন্য দেব টেক্সট অ্যালাইন সেন্টার। এরপর হচ্ছে ওটা টেক্সট অ্যালাইন দিব হচ্ছে রাইট। ওকে, সো আমার এটা লেফটে থাকুক। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার কি এই সেকশনগুলো কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল, মানে কালারও হইলো এন্ড হচ্ছে আমার কি অ্যালাইনমেন্টের কাজ সেটাও হলো। আমরা কি একসাথে এরকম অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারি। ওকে, সো আমার এই চনের ভিতরের কাজটা মনে হয় হয়নি। আচ্ছা, আমার এখানটা সেকেন্ড ব্র্যাকেট পড়ে থার্ড ব্র্যাকেট পড়ে গেছে। ওকে, সো এবার যদি আমি রিলোড দিই, আমার এটার জন্য কি একটা কালার হয়ে যাবে, যে আমার এটার জন্য কি কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এরপরে আমাদের কি আছে একটু যদি দেখি আমরা, যে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। এরপরে কি কি আছে আমরা যদি দেখি, টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ইনডেন্ট, তারপর লেটার স্পেসিং, লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, টেক্সট শ্যাডো, এরপর হচ্ছে ক্লাস শেষ। ওকে, সো আমরা এখন দেখব টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের দেখার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। আমি এখন এখানে আরো কিছু সেকশন দিব এইটার ভিতর থেকেই। কন্ট্রোল ডি দিয়ে এটা দিব হচ্ছে 7, কন্ট্রোল ডি 8, কন্ট্রোল ডি 9, কন্ট্রোল ডি 10। ওকে, আমি অনেকগুলো সেকশন অলরেডি রেখে দিলাম একসাথে। সো আমি যদি এখন এটা সাপোজ রিলোড দেই, আমার এখানে কি আরো কতগুলো সেকশন তৈরি হলো, এই যে আমার কি আরো 7টা সেকশন এখানে তৈরি হয়ে গেল। সো আমি যদি এখন এটার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড কালার দিব এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অ্যালাইনমেন্ট সবকিছুই দিব। সো সেটার জন্য আমি যদি এখানে একটা h1 ট্যাগ নিই, এটার আগে এটা হচ্ছে আমি 6 নম্বরের পর থেকে লিখছিলাম। সো এখানে আমি যদি একটা h1 ট্যাগ নেই, h1 নামে একটা ট্যাগ দিলাম, এটার জন্য দিব যে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। সো এরপর যদি আমি এখন এটা রিলোড দেই, ওকে, ব্যাকগ্রাউন্ড কালার নামে কি আমার আরো একটা অপশন তৈরি হয়ে গেল। সো এখন আমরা যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমি যদি চাই এইটার জন্য একটা কালার দিব, যে টেক্সট অ্যালাইনের ব্যাকগ্রাউন্ডে আমার একটা সুন্দর কালার থাকবে যাতে আমার সৌন্দর্যটা বাড়ে। এক মিনিট, হ্যালো। আচ্ছা, এরপরে দেখেন এটার জন্য আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড লিখি, বিএসসি কাচি আর ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই এখানে রেড কালার দিলাম, এন্ড হচ্ছে আমার যে এখানে হট পিঙ্কটা আছে আমি এটা চেঞ্জ করে আমি এখানে একটা হোয়াইট কালার দিব। ওকে, আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার কি টেক্সট অ্যালাইন, মানে আমার কি টেক্সটের কালারটা চেঞ্জ হলো হোয়াইট কালার, এন্ড হচ্ছে কি আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কি ব্যাকগ্রাউন্ডটা কি রেড কালার ধারণ করলো। ঠিক আছে, অনেক সুন্দরভাবে কি কাজটা হয়ে গেল। সো এখন আমি এইগুলোর জন্য কি আলাদা আলাদা কালার দিব, কালার এন্ড একসাথে কি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিব। সো আমি যদি এগুলোর জন্য এখন একটু কাজ শুরু করি, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, যে রো 7 যেটা আছে সেটা ধরতে হবে। আমি এখানে লেখা দেই যে রো 7, কন্ট্রোল ডি দিয়ে ওকে। সো আমি এখানে 7টা সেকশন লিখলাম। সো আমি এখন এগুলোর জন্য একটু কোডিং করব। সো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, ফার্স্ট অফ অল এখানে দিব যে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে যে লাইন। ওকে, সো আমি যদি সাপোজ একটা রিলোড দিয়েই দেখি, অলরেডি এই যে আমার কি এটার জন্য কি একটা ব্যাকগ্রাউন্ডের লাইম কালার আমার কি অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। সো আমি যদি চাই আমার লেখার কালারটা যদি চেঞ্জ করি, এই যে লেখার কালারটা কি আছে আমার ব্ল্যাক কালার। সো এটার উপরে যদি কালার দেই আমরা, যে কালার দেওয়ার জন্য লেখার কালার চেঞ্জ করার জন্য শুধু কালার এখানে দিব পিঙ্ক। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার কি কালারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু কালারটা বোঝা যাইতেছে না। পিঙ্ক এটা আমি যদি এখানে একটা রেড কালার দেই তাহলে আমাদের আরো বেটার হবে।
এই যে আমার কি একটা রেড কালার হয়ে গেল। সো আমি যদি এইভাবে চাই যে সবগুলোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, একটা কালার দিব, দেখি এখন হচ্ছে আমি সবগুলোর জন্য কি এক একটা কালার দিব আর ব্যাকগ্রাউন্ড দিব। আমি এটার জন্য একটা কালার দিলাম, এটাই দিলাম, এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে পিঙ্ক কালার, টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার। এরপর হচ্ছে আমি তিনটা সিনট্যাক্স একসাথে লিখলাম একটার ভিতরে। দেখেন কাজগুলো একটু বোঝার চেষ্টা করেন তাহলেই সহজ হয়ে যাবে। সো এটার জন্য আমি একটা লেখার কালার দিব, সেটা হচ্ছে যে আমার অ্যাকোয়া কালারটা থাকবে, এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওই দুইটার সেম কাজ, ঠিক আছে, দুইটারই কি আমার সেম কাজ। এরপরে হচ্ছে আমি এটার জন্য আরেকটা দিব, গ্রিন কালারটা দিলাম, এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটা হচ্ছে যে গ্রে কালার থাকবে। ওকে, এটার জন্য টেক্সট অ্যালাইন দিতে পারি আমরা একটা যে রাইট। ওকে, এরপর আরো দুইটা সেকশনের জন্য আমরা কাজ করব, সেটার জন্য আমি এটার জন্য একটা কালার দিব, ডার্ক কালার দিলাম। এরপর হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, সেটার জন্য আমি এখানে আরো একটা কালার দিব। ওকে, সো এরপরে টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, মানে আমাদের এই লেখাটা মাঝখানে থাকবে, লাস্ট আরেকটা দিব। সো এটার জন্য কি আমরা আরেকটা কালার ইউজ করব। এরপরে হচ্ছে আমার এখানে দিব যে ডিপ পিঙ্ক, এন্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে যে লাইম। ওকে, ডান। সো আর দেওয়ার দরকার নেই আমাদের, এখন আমরা এটাকে সুন্দরভাবে রিলোড দিব। এই যে আমার সবগুলো সেকশন অনেক সুন্দরভাবে চলে আসলো, কিন্তু কিছু কিছু কালার এমন ভাবে চেঞ্জ হয়েছে মানে বাজে দেখাইতেছে। যাই হোক, এই যে টেক্সট অ্যালাইন এটা হচ্ছে সেন্টার, আর এখানে আরেকটা লেখা আছে সেটা হচ্ছে রাইট, মানে আমার লেখাটা আর কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা দুইটাই ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এটার জন্য আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেই। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কালারটা এবার কি ফুটে উঠছে, অনেক সুন্দরভাবে কি ফুটে উঠছে। আর হচ্ছে এইটার জন্য কালারটা চেঞ্জ করতে হবে, এটার জন্য চেঞ্জ করার জন্য আমার এই কালারটা চেঞ্জ করতে হবে। সো আচ্ছা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো আমার এখানে গ্রিন কালারটা চেঞ্জ করে দিতে হবে। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার সুন্দরভাবে কি এই সেকশনটা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে এই কালারটা আমার ওইভাবে বোঝা যাইতেছে না, যাই হোক আর চেঞ্জ করার দরকার নেই। সো এইভাবে করে কি আমরা আরো সুন্দরভাবে কি এরকম ডিজাইনগুলো করতে পারি। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হচ্ছে 13 নম্বর সেকশন থেকে। সো এখান থেকে আমার এতটুকু কাজ করছি। সো এখানে একটা H1 ট্যাগ নিব, টেক্সট টেক্সট ডেকোরেশন। ওকে, টেক্সট ডেকোরেশন দিলাম। এরপর হচ্ছে আমি যদি এখান থেকে আরো একটা ফাঁকা স্পেস দিয়ে দিই। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার টেক্সট ডেকোরেশন নামে আরেকটা অপশন চলে আসলো। আমার বানানটা ঠিক হয় নাই, এখান থেকে কপি করি, এন্ড হচ্ছে আমি এখান থেকে এতটুকু দিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে টেক্সট ডেকোরেশন জিনিসটা শিখবো।
ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। টেক্সট ডেকোরেশন, সো টেক্সট ডেকোরেশন জিনিসটা কি সেই জিনিসটা আমরা এখন জানব। এইটা আমরা কি তিন ভাবে করতে পারি। সো তিন ভাবে করার জন্য আমি তিন ভাবে না, এটা হচ্ছে এটার জন্য টেক্সট ডেকোরেশনের আরো অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে পরের ক্লাসগুলোতে শিখবো আমরা। সো এটার নাম দিলাম 14 এন্ড হচ্ছে এটা 15 এন্ড হচ্ছে এটা 16 17 18 ওকে। আমি অনেকগুলো সেকশন তৈরি করে নিলাম একসাথে, যাতে আমি পরবর্তীতে আমার বারবার নিতে না হয়। ওকে, এই সেকশনগুলো তৈরি হলো। সো ফার্স্ট এটার জন্য আমি এখন একটু কাজ করব। সো ফার্স্ট এটার জন্য আমি ফার্স্ট একটা কালার দিব। আমার এখানে রো 13 আছে, আমি এখানেও সেকশনগুলো লেখা ফেলাই। ওকে, সো এতটুকু লেখা শেষ। তো আমি এটার জন্য ফার্স্টে একটা কালার দিব। এখানে জাস্ট আমি কালার দিয়ে লিখতেছি, কালারটা দিব হচ্ছে যে রেড। ওকে, সো এখন এখানে লিখবো যে টেক্সট ডেকোরেশন, টেক্সট, এরপর একটা হাইপেন দিব, এরপর লিখবো যে ডেকোরেশন, DECORATION, টেক্সট ডেকোরেশন। সো এটা দিব। ফার্স্টে দিব হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমরা যখন কোনো একটা লেখা লিখি, সেই লেখার নিচ থেকে কি একটা লাইন চলে আসে, সেটা কি বলা হচ্ছে আন্ডারলাইন। ওকে, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা HTML এর জন্য ইউ ট্যাগ নিয়ে আন্ডারলাইন তৈরি করি, আর যখন CSS এ করব তখন হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনটা আমার ধরাই দিতে হবে। সো আমি যদি এটা রিলোড দেই, এই যে আমার যে রেড কালার আসছে, এন্ড কি আমার রেড কালারের সাথে কি আমার একটা আন্ডারলাইন চলে আসছে। এই লাইনটার ভিতরে কি আমার কি একটা আন্ডারলাইন চলে আসছে অনেক সুন্দরভাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাজ, মানে আন্ডারলাইন। সো এরপর এখন যে আমার এই যে আন্ডারলাইনটা আছে, আমি চাইতেছি যে আমার এটা আন্ডারলাইন থাকবে না, আমি চাইতেছি এই সেকশনটার উপরে এই আন্ডারলাইনটা, এই আন্ডারলাইনটা এটার উপরের দিক থেকে আসবে। সো উপরের দিক থেকে নিয়ে আসার জন্য এখানে আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে ওভারলাইন। ওভারলাইন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি এটার উপর থেকে আসবে। সো এটার জন্য আমি কালার দিলাম যে পিঙ্ক কালার দিলাম, এন্ড হচ্ছে আমি দিলাম যে টেক্সট ডেকোরেশন, দিলাম যে ওভারলাইন, এই যে OVERLINE, ওভারলাইন, এই কথাটা লেখা দিবেন। এরপরে যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার এই আন্ডারলাইনটা কি আমার উপর থেকে ক্রিয়েট হয়েছে, একটু খেয়াল করেন। আমার কি এই যে আন্ডারলাইনটা ছিল, এই যে উপরেরটা কিন্তু আন্ডারলাইন, আর এটাকে বলা হচ্ছে কি ওভারলাইন। এরপরে যে জিনিসটা দেখেন, এরপরে যে জিনিসটা আছে একটু খেয়াল করেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি মাঝখান থেকে এই লেখাটারে কাটবো, মানে এই লেখাটা কাটার জন্য আরেকটা সিনট্যাক্স ব্যবহার করব, সেটা হচ্ছে যে লাইন থ্রো। ওকে, সো এখন দেখেন এই যে লেখাটা আছে 15 নম্বর রো ডট রো 15। সো এটার জন্য আমি একটা কালার ইউজ করব, যে রেড কালার। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে যে লাইন থ্রো। ঠিক আছে, সো আচ্ছা দেখেন, এখন যদি আমি এটা রিলোড দেই একটু খেয়াল করুন, এখন কি আমার এই যে এইটার ভিতর থেকে মাঝখান থেকে একটা লাইন কাটা আসবে। এটা হচ্ছে মানে আমরা একটা জিনিস দেখেন যে যখন কোনো একটা প্রোডাক্ট কিনেন, মানে প্রোডাক্টের লিস্টের যে মানে দামটা থাকে সেটা কিন্তু দুই ভাবে থাকে, একটা কি কাটা থাকে আর একটা কি লিগ্যাল দাম থাকে, যে আগে এত দাম ছিল এরপরে কি আমার এখন এটার দাম আরো কমাইছে, মানে এইভাবে কি ইমপ্রেস করেছে, আগে এত দাম ছিল এখন কমাইছে। সো এই জিনিসটা এইভাবেই কাজটা করে। এই যে দেখেন এটা রিলোড দেওয়ার পরে কি আমার এই যে লেখাটা আছে, লেখাটার কি মাঝখান থেকে কি একটা লাইন চলে আসলো। এইটাই হচ্ছে কি আমার
মানে লাইন থ্রু দিয়ে কি এই কাজটা করতে হয়, টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, মানে কি এই লেখাটা কি মাঝখান থেকে কাটা যাবে, এটাই হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইন থ্রোর কাজ। সো এরপরে হচ্ছে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশনটাও আমরা 3 ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি এইখান থেকে লেখা দিব h1 এন্ড হচ্ছে আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, ওকে। সো আমি যদি এখন এটা রিলোড দেই আমার আরেকটা সেকশন চলে আসবে টেক্সট ট্রান্সফরমেশন। সো টেক্সট ট্রান্সফরমেশনটা একটু দেখেন কিভাবে হয়। টেক্সট ট্রান্সফরমেশন আমি যে লেখাটা লেখা আছে আমার অলরেডি, সো আমি এটার জন্য টেক্সট ট্রান্সফরমেশন করব যে রো 16 এটার ভিতরে। সো এটার ভিতরে আমি এখানে লিখব যে টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফর্ম। এখানে ফার্স্টে যেটা লিখবো সেটা হচ্ছে আপার কেস, UPPERCASE, আপার কেস। আপার কেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমার লেখাগুলোকে সব বড় হাতের হয়ে যাবে। আমার লেখাগুলো কি এখন কি অবস্থা আছে একটু খেয়াল রাখেন। এরপর যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি লেখাগুলো সব কি বড় হাতের লেখা হয়ে গেছে। আমি কি রিলোড দেওয়ার সাথে সাথে কি আমার লেখাগুলো সব বড় হাতের হয়ে গেছে, মানে আমার কি ছোট হাত বড় হাত সবকিছু কি মিলানো ছিল, কিন্তু এখন কি সবগুলো বড় হাতের হয়ে গেছে। এটাই হচ্ছে আপার কেসের কাজ। সো এরপরে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে যে টেক্সট ট্রান্সফরমেশন, টেক্সট ট্রান্সফর্ম। এটা যদি আমি দেই যে লোয়ার কেস LOWERCASE, লোয়ার কেস। সো এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি এটার জন্য কি লোয়ার কেস হবে। এখন কি অবস্থা আছে একটু খেয়াল করেন। এরপর যদি রিলোড দেই আমার কি সবগুলো কি একবারে স্মল লেটার হয়ে যাবে, মানে সবগুলো কি ছোট হাতের হয়ে যাবে। আমার কিন্তু এলটা বড় হাতের ছিল, কিন্তু সেই এলটা কি আমার ছোট হাতের হয়ে গেছে। এটাই হচ্ছে কি আমার লোয়ার কেসের কাজ। সো এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ জিনিসের কাজটা কি, সেটা হচ্ছে আমার এলটা তো বড় হাতের আছে, এই যে আইটা ছোট হাতের, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি বড় হাতের হয়ে যাবে। সেটা হচ্ছে কি টেক্সট ট্রান্সফরমেশন ক্যাপিটালাইজ। এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি আমার বড় হাতের হয়ে যাবে। এইটাই হচ্ছে কি আমার যে মানে প্রতিটা ওয়ার্ডের মানে ইয়াটা বড় অক্ষর করার জন্য প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ড মানে প্রথম লেটারটা বড় হাতের করার জন্য কি আমরা ক্যাপিটালাইজ জিনিসটা ব্যবহার করব যখন আমাদের প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় আমি কোনো জায়গায় মিস্টেক করছি, আমার সবগুলো বড় হাতে লিখতে হবে, তখন জাস্ট টেক্সট ট্রান্সফরমেশন দিয়ে সম্পূর্ণ ওয়ার্ড মানে সম্পূর্ণ যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে আমি খুবই সিম্পলভাবে বড় হাতের করে নিতে পারবো, ঠিক আছে। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ইন্ডেন্ট। একটা দুইটা তিনটা সেকশন পরে এখানে আরেকটা সেকশন দেব H1, টেক্সট ইন্ডেন্ট। ওকে, সো আমি যদি এটা রিলোড দেই আর টেক্সট ইন্ডেন্ট নামে আরেকটা সেকশন চলে আসছে। আচ্ছা মারুফ একটু মাইকটা অন করো। হ্যালো, হ্যাঁ, যতটুকু বুঝাইলাম এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার। আরেকটা হচ্ছে যে আমার জুমটা 2 মিনিট পরে কাটে যাবে, ঠিক আছে। সো আমি আপাতত কিছুক্ষণ স্টপ রাখি, মানে 10 মিনিট পরে আবার শুরু করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানে আমার একটু ওই পাশে ডাকতেছে, আমি একটু মানে 10 মিনিট পরে আবার আমি ঢুকতেছি, মানে ক্লাসটা আরো নিব, ঠিক আছে? তুমি থাকো। আচ্ছা আচ্ছা আমরা শুরু করে দিই, ঠিক আছে? হ্যালো,
ঠিক আছে স্যার। ওকে স্যার, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট। সো আমাদের সেকশনগুলো আমি 3টা করব, জাস্ট এই 3টার জন্য টেক্সট ইনডেন্টটা করব। সো এখানে জাস্ট লিখবো যে টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট, INDENT, ইনডেন্ট, কথাগুলো মানে বানানগুলো ঠিক রাখতে হবে। সো টেক্সট ইনডেন্ট আমি এখানে দিব হচ্ছে যে ফার্স্টে 30 পিক্সেল। আমি যদি এখন একটু রিলোড দেই, আমার কি টেক্সট ইনডেন্টের কাজটা হচ্ছে এটা আছে, আমি আমি চাইতেছি আমার সামনে থেকে একটা স্পেস নিবে, মানে আমার যে লেখাটা যেখান থেকে শুরু হয় এটার জন্য একটা সামনে থেকে স্পেস নেওয়ার মানে হচ্ছে এটা টেক্সট ইনডেন্ট দিয়ে কি আমরা এই কাজটা মূলত করে থাকি। সো আমি যদি এখন এই নিচের লাইনটার জন্য টেক্সট ইনডেন্টটা একটু বাড়াই দেই তাহলে বুঝতে পারবো। নিচের যে সেকশনটা আছে আমি টেক্সট ইনডেন্ট আমি এখানে দিলাম যে 90 পিক্সেল। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, দেখেন আমার কি এটার জন্য কি আরো অনেক দূরে চলে আসলো। এটাই হচ্ছে কি আমার টেক্সট ইনডেন্টের কাজ। সো আমি যদি এই সেকশনটার জন্য আরো দূরে নিয়ে আসতে চাই, সো সেই ক্ষেত্রে আমি টেক্সট ইনডেন্টটা যদি আমি 120 করি, যে TI টেক্সট ইনডেন্ট এখানে হচ্ছে 130 পিক্সেল। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আচ্ছা আমার এই সেকশনটা কি আরো অনেক দূরে চলে আসছে। এইভাবে কি আমরা টেক্সট ইনডেন্ট মানে হচ্ছে আমরা এক কথা জানবো, সেটা হচ্ছে কি আমাদেরকে একটা লেখা যখন সামনে থেকে ফার্স্ট লাইন থেকে যদি আমি কোনো একটা জায়গা নিতে চাই, আমরা টেক্সট, ঠিক আছে। এরপরে দেখেন পরের সেকশন টেক্সট ইনডেন্টের পরে হচ্ছে লেটার স্পেসিং। সো লেটার স্পেসিংটা লেখার জন্য 23, 24, 25, 25, 26, 27, 20। ওকে, এরপরে দেখেন হলো আচ্ছা আমি এখানে এই সেকশনগুলো লেখা ফেলাই। আচ্ছা এরপরে দেখেন, আচ্ছা একটু মাইকটা অন করেন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ মানে এতটুকু তো বুঝতে পারছো এতক্ষণ আগে সেকশন জি গুলো? স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লেটার স্পেসিং। এটা H1 ট্যাগ দিব, এটার জন্য দিব হচ্ছে লেটার স্পেসিং। এখানে আমরা যে জিনিসটা দেব সেটা হচ্ছে এখন শিখবো হচ্ছে লেটার স্পেসিং, মানে এক একটা লেটার। আচ্ছা এর আগে শিখবো হচ্ছে, আচ্ছা লেটার স্পেসিংটা আমরা আগে শিখি। আমার লেটার স্পেসিং নামে কি আমার আরেকটা সেকশন তৈরি হয়ে গেল। আচ্ছা দেখো,
লেটার স্পেসিং জিনিসটা দেখার জন্য আমার যে রো 22 নাম্বার যে সেকশনটা আছে, সো এটার আমরা ধরবো এখানে যে লেটার স্পেসিং। আচ্ছা, লেটার স্পেসিং জিনিসটা লেখা দিতে হবে। লেটার স্পেসিং এখানে আমি যদি মানে এক একটা লেটার থেকে আমি যতটুকু স্পেস নিব অতটুকু পরিমাণ কি এক একটা লেটার থেকে এক একটা স্পেস নিবে এক একটা লেটার, ঠিক আছে? সো আমি যদি এখানে নেই প্রথমে 2 পিক্সেল, আমার ফার্স্ট কাজটার জন্য আমি এখানে 2 পিক্সেল পরিমাণ জায়গা নিব। এই যে আমার এক একটা লেটার থেকে 2 পিক্সেল পরিমাণ জায়গা নিছে। সো আমি যদি পরের সেকশনটার জন্য আমি যদি আবার লিখি যে লেটার স্পেসিং, লেটার স্পেসিং কথাটা লিখে দিতে হবে। আমি যদি এখানে দেই 5 পিক্সেল, এরপরে হচ্ছে আমি আরেকটা সেকশন নিব লেটার স্পেসিং, এটা দিব হচ্ছে 10 পিক্সেল, আরেকটা লাস্ট দিব। আচ্ছা, আর দেওয়ার দরকার নেই, জাস্ট কাজটা বুঝলেই হবে। ওকে, সো আমি এটার জন্য দিয়েছিলাম 5 পিক্সেল। এই যে এক একটা ওয়ার্ডের ভিতর যে এক একটা লেটার LORAN, সো এক একটা সেকশনের ভিতর থেকে কি আমার 5 পিক্সেল পরিমাণ কি এটা জায়গা নিছে, আর এটার জন্য কি আমার এক একটা ভিতর থেকে কি 10 পিক্সেল পরিমাণ জায়গা নিছে। এটা কি এটাই হচ্ছে কি আমার লেটার স্পেসিং। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। এই যে এক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে এক একটা স্পেস নেবে, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজ। সো আমি এখানে 24 নাম্বার সেকশন থেকে করছি। এখানে আমি আরেকটা h1 ট্যাগ নিব, এটার ভিতরে লিখে দিব ওয়ার্ড স্পেসিং। সো আমি যদি দেখো এটা রিলোড দেই, ওকে, আমার ওয়ার্ড স্পেসিংটা চলে আসলো। সো আমার এখানে কতগুলো সেকশন বাকি, সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট গেল, লেটার স্পেসিং গেল। আচ্ছা, এখন হচ্ছে লাইন হাইটটা করা হয় না। আচ্ছা, লাইন হাইটটা পরে করে আগে আমরা ওয়ার্ড স্পেসিং সেকশনটা শেষ করি, এরপর হচ্ছে সবার লাস্টে করব টেক্সট শ্যাডো। ওকে, সো ওয়ার্ড স্পেসিংটা করার জন্য আমার যে 25 নাম্বার যে রোটা আছে সেটার ভিতরে এখানে লেখা দিতে হবে যে লেটার স্পেসিং, লেটার স্পেস মানে এখানে, আচ্ছা এখানে হবে ওয়ার্ড স্পেসিং। এটা আমরা প্রতিটা ওয়ার্ডের জন্য করব ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং দিব হচ্ছে ফার্স্টে 2 পিক্সেল। এটার জন্য আমি এখানেও 3টা সেকশন করব শুধু। জাস্ট আমার যে এক একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডের জন্য এক একটা স্পেস আছে অলরেডি, সো এটার পরেও কি আরো 2 পিক্সেল পরিমাণ কি এক একটা স্পেস নেবে। এই যে আমার কি আরো 2 পিক্সেল পরিমাণ কি আরেকটা স্পেস নিছে, এই লাইনটা কি আরেকটু বড় হয়ে গেছে। সো আমি যদি পরে আরো দুইটা সেকশনের জন্য আরেকটু উদাহরণ দেই যে WS ওয়ার্ড স্পেসিং। ওকে, সো এখানে যদি আমি দেই যে 5 পিক্সেল, আপনি যত পিক্সেল বাড়াই দেবেন অত পরিমাণ কি এটা বড় হতে থাকবে। সো এখানে ড্রপলাম যে ওয়ার্ড স্পেসিং, এটা যদি আমি দেই এখানে যে 10 পিক্সেল। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, এখন কি আমার এটার জন্য 5 পিক্সেল নিছি আর এটার জন্য কি 10 পিক্সেল নিছি। সো আমি যদি চাই এটার জন্য আমি 10 না এখানে নেব 20, আর যদি আমি 20 লিখি তারপর যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার কি 20 পিক্সেল পরিমাণ কি এক একটা ওয়ার্ড থেকে কি স্পেস নেবে। এটাই হচ্ছে কি আমার ওয়ার্ড স্পেসিং এর কাজ, ঠিক আছে? এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে যে লাইন হাইট। লাইন হাইট জিনিসটা কি? লাইন হাইট জিনিস যেটা সেটা হলো যে আমার যে প্রতিটা লাইন আছে, প্রতিটা লাইন মানে আমার যে লাইনগুলো আছে এই লাইনের ভিতর থেকে কি মানে লাইন উপরে নিচে কি একটা স্পেস নেবে। সো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমি এখানে 3টা সেকশন বাদ দিয়ে আমি এখানে একটা h1 ট্যাগ নিব, এখানে দিব লাইন হাইট। লাইন হাইট। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দিই আমার লাইন হাইট সেকশনটা এখানে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, লাইন হাইট সেকশনটাও আসছে। সো আমি একসাথে আরো অনেকগুলো লেখা রাখি একটু। ওকে, সো আমি 36 পর্যন্ত লেখা রাখলাম এন্ড এখানে আমি 36টা লেখা রাখি। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই আমার সেকশনগুলো আরো অনেকগুলো সেকশন আসবে। ওকে, সো এই সেকশনগুলোর ভিতরে আমি এটার জন্য লাইন হেড করব। সো এটার জন্য লাইন হেড করার জন্য
আমি একটাই করব এটা। এটার জন্য যে আমার এখানে আমি আরো একটা বড় প্যারাগ্রাফ নেব যে লোডিং 100। আমি এটার এই সেকশনটার ভিতরে কি আমি সেকশনটা একটু বাড়াই নিলাম। এই যে এখন যে আমার এখানে মোট কয়টা লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মোট কি এখানে 5টা লাইন আছে। সো এখন আমি যদি এখানে লাইন হাইটটা করি, আমার যে এক একটা লাইন আছে এই লাইনের ভিতর থেকে একটা হাইট নিবে। সো এইটাই হচ্ছে মূলত লাইন হাইটের কাজ। সো এখানে যদি আমি লাইন হাইট লিখি, এই 28 নাম্বার যে সেকশনটা আছে যে রো 28, সো এটার ভিতরে যদি লিখি যে লাইন হাইট যদি আমি দেই যে 40 পিক্সেল। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার কি প্রতিটা লাইনে কি 40 পিক্সেল পরিমাণ কি একটা স্পেস নিয়ে নিছে। আমি কিন্তু এইগুলো অনেক সুন্দরভাবে কি সাজাইতে পারি। সো এখন যদি আমি লাইন হাইটটা এখানে বাড়াই দেই যে 40 দিব না, এখানে হচ্ছে আমি দিব হচ্ছে যে 70 পিক্সেল। সো আমার দেখেন এই যে লাইন হাইটগুলো কি আরো বেশি একটা স্পেস নিয়ে নেবে। এরপর থেকে কি প্রতিটা লাইনে কি একটা 70 পিক্সেল পরিমাণ কি একটা জায়গা নেবে। এটি হচ্ছে লাইন হাইটের কাজ। সো লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে যে টেক্সট শ্যাডো। সো টেক্সট শ্যাডোটা করার জন্য আমি এখানে H3 এর পরে আমি এখানে একটা H1 ট্যাগ নিব, সেখানে লিখবো যে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো ওকে। সো আমি যদি এখন এটা রিলোড দিই, আমার কি এখানে একটা টেক্সট শ্যাডো নামে কি একটা সেকশন চলে আসবে। এই যে টেক্সট শ্যাডো, আমি কি আরেকটা সেকশন আমার অলরেডি চলে আসলো। সো এখন আমি কি এটার জন্য টেক্সট শ্যাডো করব। সো টেক্সট শ্যাডো বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমরা যখন কোনো একটা পিকচার বা আমরা যদি কোনো একটা বাতির সামনে দাঁড়াই, তখন যে আমাদের একটা ছায়া পড়ে, মানে ওইটাই হচ্ছে মানে একটা টেক্সটের জন্য কি আমরা একটা ছায়া তৈরি করব, ওইটা কি বলা হচ্ছে কি শ্যাডো। সো সেই জিনিসটা তৈরি করার জন্য আমি এটা হচ্ছে এটার ভিতরে যে রো 29 নাম্বার যে সেকশনটা আছে, এই যে রো 29, সো এই সেকশনটার ভিতরে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে টেক্সট শ্যাডো, এখানে লিখতে হবে টেক্সট শ্যাডো SHADOW। টেক্সট শ্যাডো হচ্ছে ফার্স্টে এখানে লিখবো হচ্ছে যে 2 পিক্সেল, এরপর হচ্ছে আবারও 2 পিক্সেল, এরপরে হচ্ছে আবারও 2 পিক্সেল, এরপর হচ্ছে রেড। ওকে, সো আমি একটা সেকশন বুঝিয়ে দিয়েছি। আমি একটু আগে রিলোড দেই। এই যে কি আমার এই সেকশনটার জন্য কি একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল অনেক সুন্দরভাবে। কি আমি যদি একটু স্ক্রিনটা জুম করি, এবার আমার কি আরো বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমি কি এই সেকশনটার জন্য কি একটা শ্যাডো ক্রিয়েট করলাম। এই যে এই সেকশনটার জন্য মানে কি আমার ব্যাকগ্রাউন্ডে কি একটা রেড কালারের শ্যাডো ক্রিয়েট হয়েছে অনেক সুন্দরভাবে। কি দেখতেও কি আমার লেখাটা অনেক সুন্দর হয়েছে। সো এখন আমি পরের সেকশনটা একটু বোঝার চেষ্টা করব যে কোনটার কি কাজ আসলে। আচ্ছা, সেটা আমরা লাস্টে বুঝি। টেক্সট শ্যাডো এখানে আবারও দিলাম যে এটা একটু বাড়াই দিলাম যে 4 পিক্সেল 4 পিক্সেল 4 পিক্সেল, তারপর এটা দিলাম হচ্ছে এটাও রেডই দিলাম, বা এটা দিলাম হচ্ছে যে লাইম। ওকে, সো আমরা যেই কালারই দিই না কেন আমরা কি ওই কালারের কি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমার হচ্ছে কারেন্টটা চলে গেছে, আমি আপাতত স্টপ রাখি। আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমরা এই জিনিসটা দেখলাম। এরপর আমি যদি এগুলোর জন্য এক একটা শ্যাডো দিয়ে দিই, এখানে জাস্ট আমি এইটারই কপি করি, এই সেকশনটা কপি করে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিব। আমি প্রতিটার জন্য কি এক একটা শ্যাডো দিয়ে দিব। এন্ড হচ্ছে আমার এখানে একটা কলম দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আমি যদি এটা রিলোড দেই, এখান থেকে আমি আরেকটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান। সো আমি যদি ওকে, এখন হচ্ছে আমি এটার জন্য আরো একটা কালার দিব, এন্ড হচ্ছে ক্রোম দিয়ে দিব। এটার জন্য আরো একটা কালার দিব, এন্ড হচ্ছে এটার জন্য দিব, আর হচ্ছে এটার জন্য দিব, আর একটা বাকি রাখবো। ওটার জন্য আমরা কাজটা শিখবো যে কোনটার কি কাজ। সে এখন জাস্ট আমি এটা একটু কুইক এডিট করে আমি যদি একটু কালারটা চেঞ্জ করি। ওকে, দেখেন এটার জন্য একটা কালার দিলাম, এন্ড হচ্ছে আমার লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। এটার জন্য সেমিকোলন, এটার জন্য সেমিকোলন। সো কুইক এডিট করে জাস্ট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন আকারের করতে পারি। এটার জন্য কি আমি কুইক এডিট করে
এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। সো আমি যদি এখন একটা রিলোড দেই, এই যে আমার প্রতিটার জন্য কি এক একটা শ্যাডো অনেক সুন্দর লাগে কিন্তু জিনিসটা দেখতে। সো এখন আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এই জিনিসটা মানে এই যে শ্যাডোগুলো তৈরি হয় আসলে আমি 3টা 2 পিক্সেল 2 পিক্সেল বা 4 পিক্সেল যাই লিখি সেটা 3বার লিখি, কিন্তু কোনটার কি কাজ সেটা তো আমার জানতে হবে, তাই না? সো সেইটা জানার জন্য আমার যে জিনিসটা করতে হবে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে দেখেন এখানে আমি এটার জন্য ফার্স্টে এখানে দেব যে টেক্সট শ্যাডো কথাটা লিখলাম, ফার্স্টে এখানে লিখলাম যে 4 পিক্সেল। আচ্ছা আমি এখানে সবগুলো 0 পিক্সেল, তারপরে 0 পিক্সেল 0 পিক্সেল, এরপর দিলাম এখানে রেড কালারটা। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দিই, আচ্ছা আমার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে কি আমার একটা অলরেডি শ্যাডো ক্রিয়েট হয়েছে, কিন্তু সেটা এখন দেখতে পারতেছি না, কারণ আমার কি অলরেডি হচ্ছে এখানে সবগুলো হচ্ছে যে 0 পিক্সেল পরিমাণ আছে। সো আমি যদি এখন আমার যে পিক্সেলটা একটু একটা একটা করে বাড়াবো, যে কোনটার কি কাজ আমার কি সেই জিনিসটা জানতে হবে। সো এখানে যে আমার 0 পিক্সেলটা আছে সেটাকে যদি আমি এখানে করি যে 4 পিক্সেল, এখন যদি আমি এটা রিলোড দিই তাহলে বুঝতে পারবো যে এটা কাজ কে। যে আমি যদি এটা 4 পিক্সেল করি আমার যে শ্যাডোটা ক্রিয়েট হয় এটা কি আমার ডান পাশে আমার কি রাইটে চলে আসে, আমি যত পিক্সেল বাড়াবো ওইটা কি আমার রাইটে চলে আসে, মানে কি আমার এটা রাইট সাইডে চলে আসে। এরপরে আমার মাঝখানে যে 0 পিক্সেলটা আছে এইটার কাজ কি সেটা আমার জানা দরকার। এটা 4 পিক্সেল দেওয়া মানে হচ্ছে আমার যে শ্যাডোটা আছে এটা 4 পিক্সেল পরিমাণ নিচে চলে আসবে। আমি যদি এখন রিলোড দেই, এই যে 4 পিক্সেল পরিমাণ কি এটা নিচে চলে আসছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি যদি এখন এটার জন্য আমি আরেকটা সেকশন আছে এই যে 0 পিক্সেল, এটার কাজ হচ্ছে আমি যদি 4 পিক্সেল দিই এটার কাজ হচ্ছে আমার যে লেখাটা আমার যে সাওয়াটা পড়ে যে ব্লর, এটার কাজ হচ্ছে ব্লর করে আমার কি ব্যাকগ্রাউন্ডটাকে একদম ঘোলা করে দেয়, ঘোলা ওইটা কি ব্লর বলে। সো আমি যদি এটা রিলোড দেই এই যে কি আমার ব্যাকগ্রাউন্ডটা কি ব্লর হয়ে গেল। সো এইটাই হচ্ছে মূলত এটার কাজ। এরপরে আমার এখানে এটা আসলে মেইন না, এটা হচ্ছে 1 পিক্সেল দিতে হবে অ্যান্ড এটা 1 অ্যান্ড এটাও 1। এবার কিন্তু আমার শ্যাডোটা দেখতে কি অনেকটা সুন্দর লাগবে, এই যে আমার শ্যাডোটা কি অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে, আর এতক্ষণ মানে একদম বাজে লাগছে। আমি যদি এখন করি যে সবগুলো সেকশন যদি আমি এটারে মানে সুন্দর করে ডিজাইন করে দেই, এখানে জাস্ট এটা সিলেক্ট করব, এরপর হচ্ছে এটা এন্ড হচ্ছে এটা, আমি সবগুলোর জন্য যদি 1 পিক্সেল করি তাহলে আমার কি জিনিসটা দেখতেও কি অনেকটা সৌন্দর্য বাড়বে। আমি সবগুলো সেকশন একসাথে সিলেক্ট করে নিতেছি, এরপর হচ্ছে লাস্টের এই 3টা বাকি। ওকে, সো জাস্ট আমি সবগুলোর জন্য কি একসাথে 1 লেখা দিলাম। সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার শ্যাডোগুলো কি অনেক সুন্দরভাবে কত সুন্দরভাবে কি শ্যাডোটা ক্রিয়েট হইলো, মানে আমার কি এটা এখন কি এটা দেখতেও কিন্তু অনেকটা মানানসই, মানে আমার কি এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। সো আমার যদি এখানে চাই যে আমার না আমি একটু ব্লডটা এভাবেই থাকবে, কিন্তু আমি চাইতেছি একটু মানে রাইটে আসবে আর একটু নিচেও আসবে, তাহলে আমি এই সেকশনটা ব্লড সেকশনটা আমি এখান থেকে কেটে দিব এন্ড হচ্ছে আমার কি এই সেকশনটাকে এইভাবেই থাকবে। আমি এই সেকশনটা কেটে দিলাম এন্ড হচ্ছে আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিব সবগুলোর জন্য। কি আমি 2 পিক্সেল দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে এটা আসলে অতিরিক্ত হয়ে যায়, যাই হোক তারপরেও কি এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আমার কি এই সেকশনগুলো আমার জাস্ট এই সেকশনটা আমি যদি এখন একটু জুম আউট করি, আমার কিন্তু এখন মোটামুটি দেখতে কি একটা সৌন্দর্যের ভিতরে চলে আসছে। আমরা আজকের ক্লাসে কি এখানে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে কি ফার্স্টে শিখলাম হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনের জন্য আমরা যে জিনিসগুলো শিখলাম যে লেফট রাইট, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সেন্টার, এন্ড হচ্ছে আমার বাম পাশে যেটা হচ্ছে সেটা লেফট, আর একদম ডানে যেটা সেটা হচ্ছে রাইট। তো এর জন্য আমরা কি এখানে অনেকগুলো কালার শিখলাম,
এরপর হচ্ছে আমরা এটার জন্য কি ব্যাকগ্রাউন্ড কালার শিখলাম। আমরা কি কালার প্লাস ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকে একসাথে অ্যাটাচ করছি এন্ড কি টেক্সটটাও কি অ্যাটাচ করছি, এটা সেন্টার রাইট লেফট সেগুলোও কিন্তু করছি। এরপরে যেটা করছি সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা আমরা তিন ভাবে করছি। একটা হচ্ছে কি আন্ডারলাইন বলতে কি আমার লেখার নিচ থেকে কি আরেকটা মানে লাইন আসবে, সেটাকে বলা হচ্ছে আন্ডারলাইন। এরপরে যদি আমার উপর থেকে লাইনটা আসে সেক্ষেত্রে কি সেটাকে বলা হচ্ছে ওভারলাইন। আর আরেকটা হচ্ছে লাইন থ্রো, যে মাঝখান থেকে কাইটা যায়, এটার নাম হচ্ছে কি লাইন থ্রো। জাস্ট কি এগুলো মনে রাখলেই হবে, কারণ আমরা যখন প্রোডাক্টের কোনো একটা ই-কমার্সের তৈরি করবো, প্রোডাক্টের জন্য এরকম দিব যে এত দাম ছিল আগে, এরপরে আমার এখন এটার অ্যামাউন্ট দাম এত, তখন কি আমার কি এটা কি হবে লাইন থ্রো, মানে টেক্সট ডেকোরেশন লেখার পরে লাইন থ্রো দিয়ে দেবো, জাস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন, এটা হচ্ছে আমরা ফার্স্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপার কেস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি আমার লেখাগুলো সবগুলো কি বড় হাতের হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আপার কেস। আর লোয়ার কেস এটা হচ্ছে লোয়ার কেস বলতে আমি যদি এগুলো সবগুলো বড় হাতেরও লিখি, আমার কি লোয়ার কেস দিলে সবকিছু কি আমার ছোট হাতের লেখা হয়ে যাবে। এরপরে হচ্ছে যে এটা দিছিলাম হচ্ছে যে আমার এখানে এটা কি দিলাম, এটার জন্য দিছিলাম হচ্ছে টেক্সট অ্যালাইন। ও আচ্ছা, এটার জন্য দিছিলাম যে ক্যাপিটালাইজের কাজটা হচ্ছে যে প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি বড় করে, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা কি বড় হাতের করে দিয়েছে, এসটা বড় হাতের, এটা বড় হাতের, সিটা বড় হাতের, তারপরে এটাও কি বড় হাতের, ইটা বড় হাতের, আইটা বড় হাতের। এরপর হচ্ছে টেক্সট ইন্ডেন্ট জিনিসটা কি, টেক্সট ইন্ডেন্ট জিনিসটা হচ্ছে আমি যখন টেক্সট ইন্ডেন্ট লেখা যদি 2 পিক্সেল দেই, আমি যদি আমার অনেক সময় প্রয়োজন হয় যে সামনে থেকে আমি একটা সেকশন ফাঁকা রাখবো যাতে আমার এটা ওয়েবসাইটটা অনেক সুন্দরভাবে দেখতে সুন্দর লাগে, আমি সেখান থেকে কি একটা ফাঁকা স্পেস নিব। আমি যত বড় লাইনে লিখি না কেন, জাস্ট কি উপরের লাইনটা থেকে কি আমার স্পেসটা নিবে, তখন কি করতে হবে আমার এইভাবে কি লেখার পর টেক্সট ইন্ডেন্টটা যদি দেই, এরপর যদি 2 পিক্সেল বা 30 পিক্সেল মানে আমি যত পিক্সেল পরিমাণই দেই না কেন, সেটা কি আমার এখান থেকে কি একটা সামনে থেকে প্রতিটা লাইনের সামনে থেকে কি একটা স্পেস নেবে। আমি যত পিক্সেল বাড়াবো অত বেশি পরিমাণ কি একটা স্পেস নেবে। এই যে স্পেসটা নেই, এটা হচ্ছে কি টেক্সট ইন্ডেন্টের মাধ্যমে আমরা করে থাকি। এরপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে লেটার স্পেসিং জিনিসটাকে এই যে লরিম, এটার ভিতর কি আমার 5টা লেটার আছে, এল একটা লেটার, ও আর ই এম, এখানে কি লরিম কথাটার ভিতরে কি 5টা লেটার আছে। এরপর হচ্ছে ইম্পোজ $সাইড এমএ, এই কি আমার এই লেটারগুলোর ভিতরে কি মানে এই যে প্রতিটা ওয়ার্ডের ভিতরে কি 4-5টা করে লেটার আছে। সো লেটার স্পেসিং মানে হচ্ছে আমার যতগুলাই লেটার থাকুক না কেন এক একটা ওয়ার্ডের ভিতরে ওই যে লেটারগুলোর ভিতরে কি এক একটা স্পেস নিয়ে নেয়, এটি হচ্ছে কি লেটার স্পেসিং এর কাজ। এই যে এখান থেকে কি লেটার স্পেসিং এটা 5 পিক্সেল নিয়েছিলাম, আর হচ্ছে এটা 10 পিক্সেল নিয়েছি, মানে কি অনেক বড় করে জায়গা নিছে। এরপরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং জিনিসটাকে যে আমার প্রতিটা ওয়ার্ড, এই যে এক একটা ওয়ার্ড, এই যে লরেম একটা ওয়ার্ড, মানে অনেকগুলো লেটার নিয়ে কি এক একটা ওয়ার্ড তৈরি হয়। সো এক একটা ওয়ার্ডের ভিতর থেকে কি আমরা একটা স্পেস নিছি। আমি কি ওয়ার্ড স্পেসিং কথাটা লেখার পরে আমি যতটুকু পিক্সেল বাড়াই দিব ওইটাই কি আমার ওয়ার্ড স্পেসিং। এটা হচ্ছে লাইন হাইট, আমি এটা কিন্তু একটা ট্যাগের ভিতরে একবারে লিখছিলাম। সো আমার লাইন হাইটটাকে আমি এখানে লাইন হাইটটা বাড়াই দিয়েছিলাম, আমার কি অনেক বড় একটা কি লাইন হাইট হয়ে গেছে, মানে আমার কি প্রতিটা লাইন থেকে কি এক একটা কি হাইট নেবে। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো, সেটা তো মাত্র বললাম, আরো একবার বলি যে আমি ফার্স্টে যেটা 2 পিক্সেল দেই সেটা হচ্ছে কি আমার এটা রাইটে চলে আসে, আমার যে শ্যাডোটা রাইটে আসে। এরপরে দ্বিতীয় নাম্বারে যে 2 পিক্সেল দেই সেটা হচ্ছে 2 পিক্সেল পরিমাণ আমার নিচে আসে। এরপরে আমি যে পরের বার যে 2 পিক্সেল দেই সেটা হচ্ছে কি আমার ব্লর করে। আমি যদি 100 পিক্সেল দেই আমার 100 পিক্সেল পরিমাণ কি ব্লর করে দিবে, আমি যত পিক্সেল বাড়াবো অত পরিমাণ কি এটা ব্লর করবে। এটার জন্য যদি আমরা চাই যে টেক্সট ইন্ডেন্ট করব, মানে যে কোনো কিছু চাই সেটাও কি সম্ভব, এটার জন্য কি আরো অনেক কিছু করা যায়। সো এরপরে হচ্ছে যে আমি কি এগুলোর জন্য এটা করলাম, আর হচ্ছে লাস্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা কালার নাম দিছি। আমি যদি এটার জন্য একটা শ্যাডো তৈরি করি যে প্রতিটা হেডলাইনের জন্য টেক্সট অ্যালাইন, টেক্সট কালার এগুলোর জন্য, সো সেটার জন্য আমার যে কাজটা করতে হবে
এইখানে আমার কপি করা আছে, জাস্ট কি এখানে বসাই দিব এন্ড হচ্ছে আমি এখানে সবগুলো অন পিক্সেল করে দিব। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে আমার এই সেকশনটার জন্য কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে অনেক সুন্দরভাবে। আমি যদি শ্যাডোটা বাড়াই দিই তাহলে আমার দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, সো আমি যদি এটা রিলোড দেই, এই যে আমার সেকশনটাকে দেখতে অনেকটাকে সুন্দর লাগে, এখন আগের থেকে কি আরো বেটার লাগে। এটার জন্য কি আমরা একটা টেক্সট শ্যাডো করে ফেললাম। এটা হচ্ছে আমি কি H1 ট্যাগের ভিতরে করছি, আমি প্রতিটা হেডিং লেখার জন্য কি H1 ট্যাগটা ব্যবহার করছি। আমি কিন্তু এখানে অল্প কিছু লাইন লিখছি, মোট এই সাইডে লিখছি হচ্ছে 149 লাইন, আর এই সাইডে হচ্ছে মাত্র 66 লাইন, জাস্ট কি অল্প কিছু, এখানে কিন্তু আমরা বেশি কিছু লিখি নাই। এখন দেখেন, যে না বুঝে তার যদি এগুলো দেখান যেখানে কি লিখছি, সেখানে কিছুই বলতে পারবেন না। আর আপনি কি কোনটার কি কাজ সম্পূর্ণ তারা কিন্তু বুঝাই দিতে পারবেন। এগুলো কিন্তু আসলে কঠিন কিছু না, সবই কি মানে বুঝতে পারলে সবই সহজ, না বুঝলে কি সবই কঠিন। সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সো এরপর হচ্ছে আর কিছু বাকি নেই, এন্ড ক্লাস। আজকের ক্লাস আমাদের শেষ। সো আমি কাইটে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।